দর্শক, প্রায় 34 দিন পরে আমরা অনুষ্ঠানে আসলাম। অনেকটা বিরতি বলতে পারেন। মাঝখানে পবিত্র রমজান মাস গেছে, সবকিছু মিলিয়ে আসলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঠিক হয়ে ওঠেনি। তবে আমি আশা করছি আজকে থেকে আমরা আবার নিয়মিত বাংলাদেশ, বিশেষত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। বিভিন্ন তথ্য তুলে ধরবো, অসঙ্গতি তুলে ধরবো। বাংলাদেশে গণমাধ্যমের উপর যেই নিপীড়ন চালানো হচ্ছে, যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে, এই কনকসরা নিউজ এবং নিউজ টিউব টিভি, এই দুটি চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য বিভিন্ন তথ্য সরবরাহ এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক, আজকের শিরোনাম দেখে বুঝতে পারছেন, ঈদের বন্ধের মধ্যে অনেক ভয়াবহ একটি ঘটনা ঘটে গেছে। শেখ ফজলিনুর তাপস, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গায়ের জোরের মেয়র, তিনি বঙ্গবাজার খেয়ে ফেলেছেন। এই বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলবো এবং সাথে আরো কয়েকটি বিষয় থাকবে। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক, জার্মান প্রবাসী সাংবাদিক, কলামিস্ট, গবেষক জনাব মারুফ মল্লিক। মারুফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, ধন্যবাদ কনক ভাই, এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ। মারুফ ভাই, আপনার নতুন লুকটা খুব ভালো লাগতেছে আমার কাছে, শ্বশ্রুমণ্ডিত এই লুক। অনেকেই চিনবে না, হঠাৎ করে ধাক্কা খাওয়া যে কোন মারুফ মল্লিক, এই পরিবর্তন কেন? তো ভালো লাগছে, আপনাকে ভালো লাগছে। এক ধরনের ঋষি ঋষি ভাব চলে আসছে। আমার মনে হয় যে মানুষের এটা পছন্দ হবে, এই লুক আপনার। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, আমি দেখলাম কে কে যেন কমেন্টস করছে আপনার ফেসবুকে। তো মারুফ ভাই, আপনি জানেন যে বঙ্গবাজারে গত বছরের এপ্রিল মাসে, 4 এপ্রিল অগ্নিকাণ্ড হয় এবং প্রায় 5,000 দোকান এবং এর সাথে এর উপর নির্ভরশীল প্রায় 50,000 পরিবার মূলত আসলে নিঃস্ব হয়ে গিয়েছিল সেই অগ্নিকাণ্ডে। এবং সেই সময়কার পত্রিকার রিপোর্ট এবং বিভিন্ন যে ব্যবসায়ীদের বক্তব্য, তাতে আমরা দেখেছি যে মেয়র সাইদ খোকন যখন মেয়র ছিলেন তখন বঙ্গবাজারের এই জায়গাটা একটি বহুতল বিশিষ্ট ভবন করা যায় কিনা সেটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছিলেন, বা তাদের সঙ্গে মতামতের না মেলায় আপনার আসলে সেই জিনিসটা হয়নি। পরবর্তীতে একটা উদ্যোগ নিলেও বোধহয় হাইকোর্টে একটা স্থগিতাদেশ ছিল। কিন্তু ধরেন, এই যে গায়ের জোরে মেয়র হওয়ার পরে কিন্তু ফজলিনুর তাপস তার ওই বংশের ধারা অনুযায়ী আর কি রাতের বেলা আগুন লাগাই দিল। আগুন লাগাই দিয়ে লুটপাট করে সব নিয়ে গেল। এবং ব্যবসায়ীরা যখন ধরেন বাঁশের ছাউনি দিয়ে আবার নতুন করে অস্থায়ী দোকান করে জীবন ধারণ করছিল, ঠিক ঈদের বন্ধের মধ্যে আবার সে বুলডোজার চালিয়ে সেই বাঁশের অস্থায়ী ছাউনি সব ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মানে বঙ্গবাজার টাকা খেয়ে ফেললো আর কি, ফজলিনুর তাপস গং খেয়ে ফেললো, মানে কোটি কোটি টাকার প্রপার্টি খেয়ে ফেললো। তো আপনি কিভাবে দেখেন? আপনি তো খোঁজ খবর রাখেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ কনক ভাই। এইটা ধরেন বিষয়টা খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, এবং বাংলাদেশে তো এখন আসলে গণতন্ত্র নাই। গণতন্ত্র না থাকাতে এটা নিয়ে তো ধরেন কোনো উচ্চ বাচ্চা হচ্ছে না, কেউ কোনো কথাও বলছে না। আপনি যেটা বললেন যে গত 4 এপ্রিল এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বা আগুন লেগেছিল, যেটাই হোক, নানা ধরনের কথাবার্তা এখানে প্রচলিত আছে। তো এরপরে বঙ্গবাজারের যারা সেই ব্যবসায়ীরা ছিলেন, আপনি যেটা বললেন যে এখানে 50,000 পরিবার যুক্ত, আমি মনে করি শুধু 50,000 পরিবার না, সংখ্যাটা আরো বেশি হবে, লক্ষাধিক হবে। কারণ আপনার বঙ্গবাজারে ওইখানে যারা আছে, ঠিক ওই জায়গায় যারা ব্যবসা করেন, ওর পাশাপাশি আরো কিছু ব্যবসা ওইখানে গড়ে উঠেছে। ধরেন বঙ্গবাজারের বিশাল একটা ব্যবসায়ী গোষ্ঠী আছে, সেখানে অনেক ক্রেতারা যায়। সেটাকে কেন্দ্র করে বঙ্গবাজারের আশেপাশে আবার খাবারের দোকান, অন্য সেবা দেওয়ার দোকান গড়ে উঠেছে। আপনি যদি টোটাল সাইকেলটাকে চিন্তা করেন, তাহলে আমি মনে করি এখানে কয়েক লাখ লোকের রুটি রুজির একটা বিষয় ছিল, এবং সেটা কিন্তু ধ্বংস হয়ে গেল। এবং এই যে বুলডোজার চালিয়ে তাদেরকে উচ্ছেদ করা হলো। এখন আমাদের দেশে আমরা একটা জিনিস দেখি, সরকারগুলো যখন এই ধরনের মার্কেট, ধরেন আমরা যেগুলোকে হকার্স মার্কেট বলি, বা ধরেন একটু অস্থায়ী স্থাপনা থাকে, ওই মার্কেটগুলোকে ভেঙে যখন নতুন মার্কেট করার উদ্যোগ নেয়, আমি যতটুকু জানি এটা খুব সম্ভবত সিটি কর্পোরেশনের জায়গা, সরকারি জায়গা। তো এই জায়গায় যদি সরকার একটা ভবন করতে চায়, সেটা তো খুবই ভালো সংবাদ। ধরেন এর আগে আমরা যেটা দেখেছি যে বঙ্গবাজারে টিনের ঘর, বা আপনি এরপরে বললেন কাঠের ছাউনি টাউনি দিয়ে
বাঁশের ছাউনি টাউনি দিয়ে তারা একটা দোকান করেছে অস্থায়ী, সেই জায়গায় যদি সরকার একটা পাকা ইমারত বা ভবন তৈরি করে দেয় সেটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই খুশির সংবাদটা কিন্তু ব্যবসায়ীরা নিতে পারছে না। কেন পারছে না? এটার একটা কারণটা হচ্ছে যে ধরেন প্রথমত সরকার যখন এখানে ভবন করবে সেখানে কয় বছর এই ভবন শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, এবং সেই ভবনগুলোতে বিদ্যমান এখন যারা ব্যবসায়ীরা আছেন তারা সেই পজিশন বা সব পাবেন কিনা, বা পেলে সেটার কত খরচ সেটা তারা বহন করতে পারবেন কিনা, এই নানা ধরনের অনিশ্চয়তার কারণেই কিন্তু আপনার ব্যবসায়ীরা সাধারণত সরকার যখন কোনো একটা ভবন উন্নয়ন করতে চায় বা বড় মার্কেট করে দিতে চায়, সরকার ব্যবসায়ীরা সেটা আর আস্থায় নিতে পারে না। আপনার মনে হয় মনে আছে আমাদের যে পুরাতন নগর ভবন, যেটা সিটি কর্পোরেশনের প্রথম ভবন, যেটা এটার পিছনে ফুলবাড়িয়ায় কিন্তু বড় বড় দুইটা মার্কেট করে রাখা হয়েছিল। এটা আমি মোটামুটি আমার আমার যখন আমি যখন থেকে ঢাকায় আসি বা আমার জ্ঞান বুদ্ধি হয়েছে ওই সময় থেকে আমি দেখেছি মার্কেট গুলো ফাঁকা। এরপরে আমি যখন পড়াশোনা শেষ করে আমার পেশাগত জীবনে প্রবেশ করলাম তখনও দেখেছি ওই মার্কেট গুলো ফাঁকা। বছরের পর বছর এরকম একটা ভবন তৈরি করা হয়েছে এবং সেই ভবনগুলো কিন্তু ব্যবসায়ীদের হাতে হস্তান্তর করা হয় নাই। তো এখানে একটা জটিলতা আছে, মূল্য অনেক কিছু মিলিয়ে। আর দ্বিতীয়ত যেটা আমার কাছে মনে হয়, এই যে ভবনগুলো যে তৈরি করা হচ্ছে কিন্তু ব্যবসায়ীদের হাতে হস্তান্তর করা হচ্ছে না, পরিত্যক্ত পড়ে থাকছে। আমি 2-3 মাস আগেও দেখলাম ঢাকা সিটি কর্পোরেশনের কোথায় এই কাপ্তান বাজারের আশেপাশে তারা একটা মার্কেট করে দিয়েছে, সেই মার্কেটে কোনো ব্যবসায়ী নেই। সেখানে এখন আপনার পানি জমে ডেঙ্গু মশার উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। আমি একটা নিউজও করেছিলাম এটা নিয়ে, লিখেছি আমি নিজেই। তো এই যে কেন হচ্ছে এরকম ভবনগুলো পরিত্যক্ত থাকছে কেন? আমার কাছে যেটা মনে হচ্ছে এই ভবনগুলো হচ্ছে আপনার লুটপাটের একটা, যারা রাজনৈতিক নেতাকর্মী আছে নিজস্ব এবং যারা আমাদের এই যে সরকারের অনুগত আমলা আছে, সরকারি কর্মকর্তা আছেন, উভয়ের একটা চুরি বা লুটপাটের একটা রাস্তা করে দেওয়ার একটা এই সুযোগ হচ্ছে এই ভবনটা করে দেওয়া। ধরেন আপনি বঙ্গভবনে যখন বঙ্গবাজারে যখন একটা ভবন তৈরি করা হবে, নিশ্চয়ই কয়েক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করা হবে, টেন্ডার হবে, এই দক্ষিণ অমুক উত্তর অমুক নেতারা এটা নিয়ে মারামারি গুলাগুলি করবে, টেন্ডার পাবে, কাজের অর্ডার পাবে। এখানে আবার আমাদের সরকারি অনেক কর্মকর্তারা জড়িত থাকবেন। তো এখানে ধরেন বঙ্গবাজারে ধরেন এখন তারা 10 তলা ভবন করার পরিকল্পনা করছে, কিন্তু ধরেন মানে এটা ধরেন একটা বিষয় আছে। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে ধরেন আপনি যদি দেখেন যে এটি যদি সরকারি জায়গাও হয় বা এটি যদি অবৈধ হয়, সেক্ষেত্রেও যেহেতু এটি এস্টাবলিশড, এতগুলো মানুষের রুটি রুজির, এতগুলো পরিবারের রুটি রুজির সংস্থান হচ্ছে, আপনি তাদের সঙ্গে তো এটার পুনর্বাসন করে উচ্ছেদের ব্যাপার থাকে, তাদেরকে সাপোর্ট দিয়ে উচ্ছেদের ব্যাপার থাকে। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে বঙ্গবাজারের ঠিক রাস্তার অপোজিটে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর। এরকম একটা মার্কেটে আগুন লাগার পরে সেটি নিয়ন্ত্রণ করতেই তাদের বোধহয় 2 দিন লাগছে। না, এটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সরকারি জায়গায় বছরের পর বছর বঙ্গবাজার আছে। এটা তো মনে হয় আমাদের জন্মের পর থেকে আমরা ঢাকায় দেখে আসতেছি, কিন্তু নতুন করে গজিয়ে ওঠেনি। তাহলে এই সরকারি জায়গার উপর এত বছর ধরে একটা অবৈধ ব্যবসা চললো, সরকার কোনো উদ্যোগ নেয়নি। এর আগে তো বিএনপি ছিল, বিএনপির আগে আবার আওয়ামী লীগ ছিল, আবার বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, বিভিন্ন সরকার ছিল ক্ষমতায়। তো প্রত্যেকটা সরকারের আমলেই কি এই অবৈধভাবে তারা ব্যবসা করেছে? তাহলে এই সরকারগুলো কি জন্য থাকে? মানে সরকারের কাজ কি? এই যে সিটি কর্পোরেশন এতগুলো মেয়র হয়েছে, 2 ভাগ হয়েছে, এখন এদের কাজ কি? এদের কাজ তো শুধু আপনার বড় বড় রাজনৈতিক বক্তৃতা দেওয়া বা আপনার হচ্ছে যে এই মানে পদ দখল করে রাখা না। এটা তো আমি তো কোনোভাবেই মনে করি না যে গ্রহণযোগ্য। এরা 30-40 বছর ধরে অবৈধ জায়গা দখল করে তারা ব্যবসা করেছে, কারা এর সঙ্গে জড়িত? তাহলে নিশ্চয়ই এটা রাজনৈতিক ছত্রছায়া হয়েছে। এটা তো বিষয়টা আপনার কি মনে হয় যে ঢাকায় আপনি আমি কালকে গিয়ে একটা সরকারি জায়গায় কিছু মাল সামানা নিয়ে বসে বিক্রি করে শুরু করে দিলাম, কেউ কিছু বলবে না? তবে একটি গুণগত পার্থক্য আপনি যদি দেখেন যে ধরেন সাইদ খোকন ধরেন মোটামুটি ধরেন একটি নির্বাচনের মাধ্যমে কিন্তু মেয়র নির্বাচিত হয়েছিলেন, অতটা গ্রহণযোগ্য না হোক একটা পর্যায়ে ছিল আর কি। তো সাইদ খোকন কিন্তু ধরেন তার আমলে ধরেন অনেক নির্বাচন আর কি, হ্যাঁ হ্যাঁ লোক দেখানো একটা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তো তার আমলে ধরেন যতটুকু হয়েছে ধরেন এই জাতীয় ঘটনা কিছুটা কম ছিল এত লুটপাটের, কিন্তু
ফজলুল তাপস তো ধরেন পুরা গায়ের জোরে নির্বাচনে জিতে আসছেন আর কি, এবং উনি এখন এসে মানে বোঝা যায় আর কি যে মানে এই যে আচ্ছা এই পরিবারের এত লোক কেন, মানে এত খাইতে হবে কেন, কি মনে করেন আপনি? আপনি তো খুব সাংবাদিকতা করেন, অনেক ইনসাইড স্টোরিও আপনি জানেন, কি মনে করেন এত লোক কেন? এটা হচ্ছে ধরেন আমরা যদি রাজনীতি বিজ্ঞানের জায়গা থেকে জিনিসটা চিন্তা ভাবনা করি, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তো আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে। এটা তো মানে কেউ যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, তাহলে তো বোকার স্বর্গে বাস করছে। তাহলে রাজনীতি করে কেন? অন্য কাজ করলেই তো পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন রাজনীতিতে গিয়ে মানে আপনার আর কোনো থাকবে না, শক্তিশালী প্রতিপক্ষ থাকবে না বা এককভাবে ক্ষমতাধর হয়ে যাবেন। এবং আপনার সামনে যখন দেখবেন যে রাজনৈতিক পরিবর্তনের কোনো সুযোগ নেই, তখন কিন্তু আমরা যেটা বলি যে ধরেন পলিটিক্স সবসময় একটু বিশৃঙ্খল থাকে, মানে অ্যানার্কিক বলা হয়। অ্যানার্কি থাকে এক ধরনের, এবং ওই জায়গায় যখন আপনি পরম ক্ষমতাটা আপনার হাতের মুঠোয় চলে আসে, তখন কিন্তু আপনি আসলে কাউকে আর পাত্তা দিবেন না। আপনি সামনে যা আসবে তাই গ্রাস করার চেষ্টা করবেন। আমি মনে করি বর্তমান সরকারের ক্ষেত্রে সেটাই হয়েছে। ধরেন 2008 সালের পর থেকে তো আমাদের দেশে সুষ্ঠুভাবে রাজনৈতিক কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি, এবং সেই পরিবর্তনের জন্য যে আপনার আমার যে ক্ষমতা, নাগরিকের যে ক্ষমতা, ভোটাধিকার, সেটাকে খর্ব করা হয়েছে নানা কৌশলে, নানাভাবে। এবং আপনি আমাদের আমাদের দেশে, বাংলাদেশে দেখবেন যে শুধু রাজনীতিবিদদের বললেই ভুল হবে, শুধু রাজনীতিবিদ না, এইখানে দেখবেন রাজনীতিবিদ, আমলা, সামরিক বাহিনী, আপনার পুলিশ, সাংবাদিক সবাই মিলে একটা ক্ষমতা কেন্দ্রিক একটা চক্র তৈরি হয়েছে। এই চক্রের হাতে কিন্তু আমাদের দেশ বন্দী হয়ে গিয়েছে। একজন আরেকজনকে এখানে কিন্তু আপনার সহায়তা করছে, সহযোগী হিসেবে কাজ করছে। মানে ধরেন রাজনৈতিক নেতাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হয়তো বা আমাদের আমলা বা সামরিক বাহিনী কাজ করছে। সামরিক বাহিনীকে আবার রাজনীতিবিদরা, যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, নানা ধরনের সুবিধা দিচ্ছেন। এই চক্রের ভিতরে যখন বাংলাদেশ পড়ে গিয়েছে, তখন যে আপনি যে প্রশ্নটা বললেন যে আর কত দরকার বা আর কত তারা কি করবে? এরা তো আসলে দেখতে পাচ্ছে যে তাদের সামনে শক্তিশালী কোনো প্রতিপক্ষ নাই যেটা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। তো সেই জায়গায় যে আপনি আপনি তো শুধু বললেন যে উনি তো বিভিন্ন মার্কেট-টার্কেট এরকম হুমকি-ধুমকি দিচ্ছে, তাই না। উনি তো যেটা হচ্ছে বিচারপতিদের নিয়ে প্রকাশ্যে কথাবার্তা বলছে। আপনি দেখেছেন নিশ্চয়ই। এবং এই যে সম্প্রতি ঢাকায় যে আপনার সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন আইনজীবী সমিতির, যে আমাদের উচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচন হলো, সেইখানেও কিন্তু উনার পরিবারকে ঘিরেই কিন্তু একটা সংকট বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু ওই আওয়ামী লীগের ভিতরেই হয়েছে। বিষয়টা না যে ওইখানে আপনার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘাত বা দ্বন্দ্ব হয়েছে, ওইখানে কিন্তু সরকারি দলের লোকজনের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তারপরে ইয়েও করা হয়েছে। আপনার কয়েকজন, আমি যদি ভুল না জেনে থাকি, সরকারি আইনজীবী কয়েকজন, কৌশলী কয়েকজন আটকও করা হয়েছে। সবকিছু মিলে হচ্ছে আমি মনে করি মানে যে ওই শেখ তাপস, শেখ পরশ, শেখ 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 চারিদিকে শুধু শেখ আর শেখ। এবং আপনি দেখেন যে বিচারপতিদেরকে বুড়িগঙ্গায় ফেলে দেয়া বা এত সাবেক বিচারপতিকে কিভাবে মানে বের করে দেয়া হয়েছে দেশ থেকে, এত কিছু বলার পরেও কিন্তু সেই মামলা এখনো আলোর মুখ দেখে নাই, সেটা পড়েই আছে অন্ধকারে। তো বোঝাই যায় যে মানে কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটা তো আমরা সবাই জানি। তো আমার প্রশ্নটা ছিল যে ধরেন মানে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে এবং জনগণের প্রতি এত গ্রাস কেন, মানে জনগণের প্রতি এত এত ক্ষোভ কেন, মানে জনগণের সকল এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জনগণকেই তো তারা প্রতিপক্ষ মনে করবে, কারণ এই রাজনৈতিক অবস্থার যদি কোনোদিন বাংলাদেশে পরিবর্তন হয়, সেটা তো অবশ্যই জনগণের হাত ধরে হবে। জনগণই তো এটার পরিবর্তন করবে। তো সেই জায়গায় তারা হয়তো বা ভাবছে এই জনগণকে যেন সংঘবদ্ধ হতে না দেওয়া যায়, বা সবসময় এক ধরনের চাপের উপরে রাখা, ভয়ের উপরে রাখা, আতঙ্কের মধ্যে রাখা। তাহলে দেখবেন যে জনগণ যখন সংগঠিত হতে পারবে না, তখন তো আর রাজনৈতিক পরিবর্তনের সুযোগ কমে যাবে। এবং আমাদের দেশে তো তাই হয়েছে। দেখবেন আমাদের দেশে আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা বলি বা কাজ করি, এই যে সরকারের যে আপনার কীর্তিকলাপ নিয়ে যারা সমালোচনা করেন, এরা কিন্তু কেউ সংঘবদ্ধ না, বিভাজিত, ঐক্যবদ্ধ না। এই বিভাজিত শক্তি যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন তো সরকারের জন্য সেটা মুশকিলের ব্যাপার হবে। এবং সরকার সেই কারণেই কিন্তু আপনার এই যে যেটা আমি বললাম যে এই জনগণকেই সবসময় প্রতিপক্ষ মনে করে বা ভয় পায়।
তো মারুফ ভাই, আমি যদি বলি যে এর মধ্যে আরেকটি ঘটনা আপনি দেখেছেন যে সেও ধরেন তার নামের আগে আসলে শেখ আছে, অঘোষিত শেখ, শেখ বেনজির, বেনজির আহমেদ, গোপালগঞ্জেরই জিনিস। তার যে করাপশনের যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম, মানে একটা পোর্শন মাত্র, ধরেন এই পর্যন্ত ধরেন দুদকের কোনো পদক্ষেপ নাই, সরকারের কোনো পদক্ষেপ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ নাই। তো ধরেন বোঝাই যায় যে এক বেনজির যা করলো, মানে এই পরিমাণ সম্পদ, মানে তার সমপর্যায়ের প্রত্যেকেরই ধরেন আমার মনে হয় যে বিতর্কিত হবে আছে, সচিব বলেন, পুলিশের আরো অন্যান্য পর্যায়ে বলে, আর মন্ত্রী এমপিরা তো আছেই। তো এই যে এইটাকে আপনি কিভাবে দেখেন, ধরেন বেনজিরের কাহিনী আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? আমরা এটা দেখলাম ঢাকার একটা সংবাদপত্রে তার যে সম্পদের মালিক হওয়ার গল্পটা বলা হয়েছে যে উনি বেশ সম্পদের মালিক হয়েছেন। এইটা আপনি যেটা বললেন দুদকের কোনো উদ্যোগ দেখলেন না, এটাই তো স্বাভাবিক। তাই কি হওয়ার কথা ছিল না? এই সরকারের আমলে আমি যেটা আপনার আগের আলোচনার বিষয়ে যেটা আমি বললাম যে এখানে আপনার রাজনৈতিক দল, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের মিলিটোক্রেসি এবং আমাদের যে টোটাল যে আপনার কালচারাল বা ইন্টেলেকচুয়াল যে সোসাইটি আছে, সবাই মিলেই তো আপনার একটা রাষ্ট্রে ফেসিবাদ গঠিত হয়। ফেসিবাদ তো একটা জিনিস আমরা বলি যে ফেসিবাদ 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 কিন্তু পৃথিবীর ইতিহাসে যতগুলো ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে এরা কিন্তু জনপ্রিয় সরকার ছিল, নির্বাচিত সরকার ছিল। এরা কিন্তু কেউ অভ্যুত্থান করে কু করে ক্ষমতায় আসেনি। আপনি ইটালিতে দেখেন, জার্মানিতে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন। এখন এই যারা ফেসিবাদ প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসাবে কাজ করে তাদের যখন কীর্তিকলাপ বের হয়ে আসবে ওই সরকারের আমলই, তার তো বিচার হবে না, হওয়ার কথা না। তাহলে আপনি বলতে পারেন যে এখন হচ্ছে যে বেনজির সাহেবের এত এই সম্পদ মালিক হওয়ার তথ্য বেরিয়ে আসলো কেন? কারণ এটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক যে এক ধরনের, আমি যদি একদম খুব সহজ সাধারণ ভাবে বলি যে ক্ষমতা কেন্দ্রিক কামড়াকামড়ি আর কি। নিশ্চয়ই কোনো কারণে ওনাদের মধ্যে বিভাজন বা বিভেদ বা দূরত্ব তৈরি হয়েছে, তখন হয়তো বা ওনার সম্পর্কে এই সংবাদটি প্রকাশিত হয়েছে এবং আমরা যেটা দেখতে পারছি, এমন না যে এই বিষয়গুলো তো আমরা জানতাম না যে তা না। আপনিও কিছু কিছু জানেন, আমরাও কিছু কিছু জানি, সবাই জানি। তো সেটাই এখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো আমার মনে হয় না এটা নিয়ে আমি লিখেছিলাম যে উনাকে বলির পাঠা করা হতে পারে, যে ধরেন হয়তো বা সরকার যেটা করতে পারে উনাকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এনে একটা সাজা প্রদান করে সবাইকে দেখাতে পারে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে খুব কঠোর সোচ্চার, বাংলাদেশে যারা অনিয়ম অন্যায় করছে, টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পিছপা হচ্ছি না। আমি নিজেই লিখেছি যে এরকম একটা বলির পাঠা তাকে করা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে বলির পাঠাটা হচ্ছে যে হ্যাঁ তার এই অনিয়ম দুর্নীতির কিছু সংবাদ আমরা পেয়েছি, তথ্য প্রকাশিত হয়েছে, কিন্তু সেটা সত্য কিনা বা উনি কিভাবে এই সম্পদের মালিক হলেন সেটা নিয়ে আমার মনে হয় না আর অধিকতর তদন্ত বা অনুসন্ধান কিছু হবে বলে মনে হয় না, বা হলেও খুব বেশি আমি আশাবাদী না। আসলে আমি যেটা বিভিন্ন সূত্রে জানতে পারছিলাম যে বেনজির কিন্তু খুব বেশি মানে অ্যারোগেন্ট টাইপ আর কি, এবং সে শেখ হাসিনাকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাপের মধ্যে রাখছে। সে মনে করে যে আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি গোপালগঞ্জ, আমি পুলিশের, আচ্ছা যাই হোক। এবং আপনার মনে আছে নিশ্চয়ই তাকে যখন র্যাবে যখন পোস্টেড করা হয় মহাপরিচালক হিসেবে, বেনজির 3 মাস দায়িত্ব নেয় নাই, সে 200 জনের একটা তালিকা দিয়েছিল গভর্নমেন্টকে যে এই 200 জন পুলিশ কর্মকর্তাকে র্যাবে পোস্টিং দাও, নাইলে আমি দায়িত্ব নিব না। এবং এবার আমি শুনতে পাচ্ছিলাম যে সে বোধহয় যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে চায়, এরকম কিছু একটা টেকনোক্রেট বা সামহাউ, এবং এটা করার জন্য সে বাড়াবাড়ি করছিল, যার ফলে আপনি তো জানেন যে শেখ হাসিনা এবং বসুন্ধরা হচ্ছে হরিহর আত্মা। বসুন্ধরা চেয়ারম্যান শেখ হাসিনাকে যাকে বুঝান শেখ কামালের বন্ধু হিসেবে, তো ওই দিক থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে বেনজির একটু চাপে রাখো, এটা শুনছি আর কি আমার সোর্সে। তো এবং আমি দর্শক, পুলিশ, সরকারি কর্মকর্তা সবাইকে অনুরোধ করবো, বেনজিরকে নিয়ে আমি একটা কাজ করছি, কারো কাছে যদি কোনো তথ্য থাকে দয়া করে দিয়ে সহযোগিতা করেন। গোপনীয়তা শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে, এবং আশা করি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন konoksaronews@gmail.com, এবং আমার ফেসবুক, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তথ্য পাঠান। আমরা আশা করি যে এই তথ্যগুলো দেশের জন্য খুব প্রয়োজন, অনেকের মুখোশ উন্মোচন করা। তো ফাইনালি আপনি কি মনে করেন কিছু হবে, মানে বেনজিরের কি কিছু হবে মনে করেন আপনি? কারণ বেনজিরের কাছে তো শেখ হাসিনার ফাইল আছে, বেনজিরের কাছে তো শেখ হাসিনার ফাইল আছে না, আছে তো, মানে আপনি
এইটা এখন ধরেন আপনি যখন সবাই মিলে কোনো ধরনের অন্যায় অনিয়মে যখন যুক্ত হবেন তখন তো সবার কাছেই কিছু না কিছু প্রমাণ থাকে। ধরেন আমি আর আপনি মিলে যদি কোনো একটা অপরাধ করি, আমি কি করেছি সেটা তো আপনি জানবেন। আপনি কি করে